মাত্র 1 ঘন্টায় 250 লক্ষ কোটি টাকা শেষ। যে সোনার প্রতি 10 গ্রামের দাম গত বৃহস্পতিবারে ছিল 1,80,000 টাকা, সেটা আজকে যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখন দাঁড়িয়েছে 1,56,000 টাকা। এটা কি শুধুই একটা মার্কেট ক্র্যাশ, নাকি সুপরিকল্পিত কোনো ডিজিটাল ম্যাসাকার? ভাবুন তো, আপনি রাতের ডিনার টেবিলে বসে আছেন, প্লেটের খাবারটা এখনও ঠান্ডা হয়নি, আর ঠিক সেই সময় আপনার চোখের আড়ালে পৃথিবীর ফিনান্সিয়াল সিস্টেম থেকে উধাও হয়ে গেল প্রায় $3 ট্রিলিয়ন। ভারতীয় টাকার হিসেব করলে 25 লক্ষ থেকে 30 লক্ষ কোটি টাকা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প? না বন্ধুরা, এটাই আজকের রুক্ষ বাস্তবতা। এই যে বিপুল পরিমাণ সম্পদ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল, এটা কোনো ব্যাংক ডাকাতি নয়, কোনো দেশের মধ্যে সরাসরি যুদ্ধ নয়, এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগও একে গ্রাস করেনি। তাহলে প্রশ্ন একটাই, এই টাকা গেল কোথায়? আজকের এই রিপোর্টে আমরা ঠিক সেই অন্ধকার গহ্বরের পর্দাফাশ করব। কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার করে দিই, এটা কোনো সাধারণ মার্কেট কারেকশন ছিল না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটা গ্লোবাল ক্রাইম সিন। হ্যাঁ, আমি সচেতনভাবেই একে ক্রাইম সিন বলছি, কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে যখন এত অল্প সময়ে এত নিখুঁতভাবে এবং এত সিনক্রোনাইজডভাবে সারা বিশ্বের মার্কেট একসাথে নড়ে ওঠে, তখন সেটা কখনোই স্বাভাবিক বা কাকতালীয় হতে পারে না। এই দিনটিকে অর্থনীতির ভাষায় ইতিমধ্যেই ডাকা শুরু হয়েছে ব্ল্যাক থার্সডে নামে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ কোনো সেনসেশনাল হেডলাইন নয়, আজ হবে শুধু পিওর জিওপলিটিক্যাল অ্যানালিসিস। আমার কাছে আজ দেখানোর মতো কোনো চটকদার ভিডিও ক্লিপ নেই, কোনো ফ্ল্যাশি গ্রাফিক্স নেই। আজ আছে শুধু ফ্যাক্টস, লজিক আর পাওয়ার গেম। আজ যারা সত্যটা শোনার হিম্মত রাখেন, শুধু তারাই শেষ পর্যন্ত সাথে থাকুন। এখন চলুন ধীরে ধীরে এই রহস্যের পর্দা উন্মোচন করা যাক। গত বৃহস্পতিবার সকালে যখন গ্লোবাল মার্কেট খোলে, সব কিছু ছিল রেকর্ড হাই। সোনা নতুন উচ্চতায় পৌঁছেছিল, রূপো আকাশ ছুঁয়ে উঠছিল, ক্রিপ্টোকারেন্সি ছিল একদম স্টেবল, সাধারণ মানুষের পোর্টফোলিও ছিল সবুজ। ইনভেস্টাররা আনন্দে আত্মহারা হয়ে বলছিল এটাই তো বিনিয়োগের সবচেয়ে নিরাপদ সময়, কারণ পুরো পৃথিবী তখন আগুনের ওপর দাঁড়িয়ে। মিডল ইস্টে সংঘাত, ইউক্রেন যুদ্ধ, গ্লোবাল ট্রেড ওয়ার আর চারিদিকে রাজনৈতিক অস্থিরতা। আর এমন সময় মানুষ যায় কোথায়? মানুষ যায় সেফ অ্যাসেটের কাছে, গোল্ড এবং সিলভার, যা হাজার হাজার বছর ধরে মানুষের শেষ ভরসা। কিন্তু তারপর ঘড়ির কাঁটা ঘুরতেই মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো দৃশ্যপট বদলে গেল। সোনা এক ধাক্কায় 8% নিচে, রূপো 12 থেকে 15% ধস নামল। এমনকি যে ক্রিপ্টোকে বলা হলো ভবিষ্যতের ডিজিটাল গোল্ড, সেগুলোও রেহাই পেল না। যেন পর্দার আড়াল থেকে কেউ অদৃশ্য কোনো রিমোট কন্ট্রোল দিয়ে পুরো পৃথিবীর আর্থিক সুইচ বন্ধ করে দিল। এখন একটা খুব গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল প্রশ্ন তুলছি, সেফ অ্যাসেট কিভাবে 1 ঘন্টার মধ্যে আনসেফ হয়ে যায়? এটা কি সাধারণ মানুষের কেনাবেচার ফল? মোটেও না। এখানে একটা খুব সাধারণ উপমা দিই। ধরুন আপনার বাড়িতে আগুন লেগেছে। স্বাভাবিকভাবে আপনি কি করবেন? আপনি প্রাণ বাঁচাতে দৌড়ে যাবেন ফায়ার এক্সটিংগুইজারের দিকে। এখন ভাবুন, ঠিক সেই মুহূর্তে কেউ এসে আপনার হাত থেকে সেই নির্বাপক যন্ত্রটা কেড়ে নিল, আর আপনাকে উল্টো বোঝালো যে ভাই, এটাই আসলে সবচেয়ে বিপজ্জনক জিনিস। এটা কি কোনো যুক্তি? না, এটা কোনো যুক্তি নয়, এটা একটা গ্লোবাল স্ট্র্যাটেজি। ঠিক একইভাবে যখন পুরো পৃথিবী জিওপলিটিক্যাল ফায়ারের মধ্যে জ্বলছে, ঠিক তখনই গোল্ড এবং সিলভারকে রিস্কি অ্যাসেট বলে প্রচার করা। এটা কোনো লজিক নয়, এটা বড় মাছদের পাতা একটা মরণ ফাঁদ। এখানেই সামনে আসে একটা ভয়ঙ্কর শব্দ, লিকুইডেশন ইভেন্ট। সহজ ভাষায় বললে, যখন বিশ্বের বড় বড় রাঘববোয়ালরা বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে তাদের হাতে প্রচুর ক্যাশ চাই, তখন তারা হাহাকার তৈরি করে। তারা এমনভাবে সম্পদ বিক্রি শুরু করে যাতে সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে নিজেদের সর্বস্ব সস্তায় বাজারে ছেড়ে দেয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই লিকুইডেশন বা এই মরণ ফাঁদের ট্রিগারটা কে টিপল? কার ইশারায় সাধারণ মানুষের ঘাম রক্তের উপার্জিত টাকা কয়েক মিনিটে স্রেফ ধোঁয়ায় মিলিয়ে গেল? এই রহস্যের জট খুলতে হলে আমাদের তাকাতে হবে ওয়াশিংটনের দিকে, তাকাতে হবে হোয়াইট হাউসের সেই মানুষটির দিকে যিনি অনিশ্চয়তা তৈরি করতে ওস্তাদ। হ্যাঁ, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। কিন্তু ট্রাম্প এখানে একা নন, এর পেছনে জড়িয়ে আছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক
অর্থাৎ ফেডারেল রিজার্ভের সাথে এক গভীর ইঁদুর বেড়াল লড়াই। আজ পর্দার অন্তরালে যে পাওয়ার গেম চলছে তা আপনার পকেট এবং আপনার ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করছে তা শুনলে আপনি শিউরে উঠবেন। চলুন বাস্তব একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা বিশাল অট্টালিকা বানিয়েছেন, কিন্তু সেই অট্টালিকা বানানোর জন্য আপনার নিজের পকেটে কোনো টাকা নেই। আপনি ধার নিয়েছেন এমন একজনের থেকে যে খুব কম সুদে টাকা দেয়। যতদিন সেই সুদ কম থাকে ততদিন আপনার রাজকীয় জীবন চলে, কিন্তু যেই মুহূর্তে সেই মহাজন সুদের হার বাড়িয়ে দেয় অমনি আপনার পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজকের গ্লোবাল ইকোনমি ঠিক এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। একেই বলা হয় দ্য ডেট ট্র্যাপ। 2008 সালের ভয়াবহ অর্থনৈতিক মন্দার পর আমেরিকা এবং ইউরোপের দেশগুলো সারা বিশ্বকে একটা নেশায় বুঁদ করে রেখেছিল, আর সেই নেশার নাম হলো চিপ মানি। আমেরিকা দেদার ডলার ছাপিয়েছে, জাপান তাদের সুদের হার প্রায় শূন্যের নিচে রেখেছিল। এর ফলে জন্ম নিয়েছিল এক অদ্ভুত খেলা, যাকে গ্লোবাল ইনভেস্টররা বলে ক্যারি ট্রেড। ক্যারি ট্রেড আসলে কি? খুব সহজ করে বুঝুন। জাপানে সুদের হার ছিল শূন্য, তাই বড় বড় হেজ ফান্ডস এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেখান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইয়েন ধার নিত। সেই সস্তায় ধার নেওয়া ইয়েন দিয়ে তারা আমেরিকায় গিয়ে ডলার কিনত এবং সেই ডলার দিয়ে সোনা, রূপো কিংবা টেক জায়ান্ট কোম্পানিগুলোর স্টক কিনত। অর্থাৎ এই পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল ধারের উপর। একেই আমরা টেকনিক্যাল ভাষায় বলি লেভারেজ। কিন্তু ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পুরো পলিটিক্যাল ক্যারিয়ার যদি দেখেন, তিনি সবসময় চান চিপ মানি এবং উইক ডলার। কেন? কারণ ডলার দুর্বল হলে আমেরিকার এক্সপোর্ট বাড়বে, বাইরের দেশের কাছে আমেরিকান পণ্য সস্তা হবে। কিন্তু ট্রাম্পের এই ইচ্ছার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকার সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন জেরোম পাওয়েল। পাওয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে সুদের হার কমানো চলবে না। এখান থেকেই শুরু হলো আসল পাওয়ার গেম। ট্রাম্প প্রকাশ্যে সিগন্যাল দিলেন যে তিনি ক্ষমতায় এলে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা কেড়ে নেবেন এবং পাওয়েলকে সরিয়ে দেবেন। এই একটিমাত্র স্টেটমেন্ট গ্লোবাল মার্কেটে পরমাণু বোমার মতো কাজ করলো। কেন? কারণ মার্কেট একটা জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করে, আর তা হলো আনসার্টেনিটি। বড় বড় রাঘববোয়ালরা বুঝতে পারলো যে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক আর স্বাধীন থাকছে না, সেটা এখন হোয়াইট হাউসের ইশারায় চলবে। আর যখনই কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক পলিটিক্যাল কন্ট্রোলে যায়, তখন সেই দেশের কারেন্সি বা মুদ্রার মৃত্যু ঘণ্টা বেজে ওঠে। ঠিক এই চরম অস্থিরতার মুহূর্তে আর একটা ঘটনা ঘটল। জাপান হঠাৎ করে তাদের সুদের হার বাড়িয়ে দিল। যে ইয়েন ইনভেস্টররা ফ্রিতে ধার নিয়েছিল, সেই ইয়েন হঠাৎ করে দামি হয়ে গেল। একে বলা হয় দ্য কারেন্সি স্কুইজ। এখন এই ইনভেস্টরদের সামনে দুটো পথ ছিল, হয় কোটি কোটি টাকার লস মেনে নেওয়া, না হয় দ্রুত জাপানের ধার শোধ করা। ধার শোধ করার জন্য তাদের হাতে নগদে টাকা চাই। সেই নগদ টাকা জোগাড় করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ল তাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর উপর, গোল্ড, সিলভার এবং বিটকয়েন। ভাবুন তো, সোনার মতো নিরাপদ সম্পদ 1 ঘন্টায় 8% পড়ে গেল। কেন? কারণ এগুলো লিকুইড অ্যাসেট, অর্থাৎ এগুলো চটজলদি বিক্রি করে ক্যাশ পাওয়া যায়। সোনা খারাপ বলে বিক্রি হয়নি, বিক্রি হয়েছে কারণ বড় বড় প্লেয়ারদের ধার শোধ করার জন্য ইমার্জেন্সি ক্যাশ দরকার ছিল। একেই বলে ফোর্সড লিকুইডেশন। এখানেই শেষ নয়, এর সাথে যুক্ত হলো অ্যালগরিদমিক ট্রেডিং। আজকের যুগে স্টক মার্কেট মানুষ চালায় না, চালায় কম্পিউটার কোড। যেই মুহূর্তে মার্কেটে প্যানিক শুরু হলো, লক্ষ লক্ষ অ্যালগরিদম একসাথে সেল বাটনে চাপ দিল। কোনো যুক্তি ছাড়াই কম্পিউটার শুধু ইশারায় বিক্রি করতে শুরু করলো। একে বলা হয় ম্যাথামেটিক্যাল ব্লাডবাথ। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এই $3 ট্রিলিয়ন কি সত্যি হারিয়ে গেছে? একদম না। এই টাকা কোনো জাদুমন্ত্রে উধাও হয়নি। এই টাকা শুধু উইক হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে ট্রান্সফার হয়েছে। যারা ভয় পেয়ে প্যানিক সেলিং করেছে তারা সর্বশান্ত হয়েছে, আর যারা পর্দার আড়াল থেকে এই খেলাটা নিয়ন্ত্রণ করছিল তারা সস্তায় সেই সম্পদগুলো কিনে নিয়েছে। ট্রাম্পের দর্শন খুব পরিষ্কার। তিনি চান বাজারের এই অস্থিরতাকে ব্যবহার করে ডলারের আধিপত্য বজায় রাখতে, অথচ ডলারকে দুর্বল করতে। এটা একটা অদ্ভুত জিওপলিটিক্যাল প্যারাডক্স। আমেরিকা আজ ঋণের পাহাড়ে দাঁড়িয়ে আছে। তাদের $38.4 ট্রিলিয়ন বেশি ঋণ। এই ঋণ শোধ করার ক্ষমতা আমেরিকার নেই, তাই তারা চায় মুদ্রার মান কমিয়ে দিয়ে নিজেদের দেনা হালকা করতে।
আর এই খেলায় বলি হয় সাধারণ মানুষ এবং উন্নয়নশীল দেশগুলো। এখন প্রশ্ন হলো, এই গ্লোবাল ঝড়ের মধ্যে ভারত কি করছিল? কেন ভারতের বাজার এতটা তছনছ হলো না যতটা আমেরিকার হয়েছে? কেন ইন্ডিয়ান ইনভেস্টররা এই মরণ ফাঁদে পা দিল না? এখান থেকেই শুরু হয় আসল খেলা, যা আমি এবারে বিস্তারিত বলবো। এখন প্রশ্নটা বদলানো দরকার। প্রশ্ন আর এটা নয় যে কেন 250 লক্ষ কোটি টাকা শেষ হলো। প্রশ্নটা হলো, যখন পুরো পৃথিবী আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলছিল, তখন ভারত কেন স্থির হয়ে দাঁড়িয়েছিল? কেন পশ্চিমা বিশ্বের প্যানিক মুম্বাইয়ের দালাল স্ট্রিটকে ধূলিসাৎ করতে পারল না? বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, বিপদের সময় যে দৌড়ায় সে শিকার হয়, আর যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে, সে শিকারী হয়। এই ব্ল্যাক থার্সডেতে আমেরিকা প্যানিক করেছিল, ইউরোপ থরথর করে কাঁপছিল, কিন্তু ভারত ছিল নীরব, স্থির এবং অত্যন্ত কৌশলী। কেন? কারণ ভারত কোনো সাধারণ বাজার নয়, ভারত একটি সিভিলাইজেশনাল স্টেট। আমাদের শিকড় অনেক গভীরে। এখানে একটা বড় সত্য আপনাদের বুঝতে হবে, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কখনো ব্রেকিং নিউজ দেখে কাজ করে না, তারা কাজ করে দীর্ঘমেয়াদী ট্রেন্ড দেখে। আর সেই ট্রেন্ড কি বলছে? ট্রেন্ড বলছে, দ্য এরা অফ ডলার ডমিনেন্স ইজ ডাইং। ডলারের একচ্ছত্র আধিপত্য আজ খাদের কিনারায়। আজ ডলার শুধু একটি কারেন্সি নয়, ডলারকে আমেরিকার ব্যবহার করছে একটি ভূরাজনৈতিক অস্ত্র বা ফিনান্সিয়াল উইপেন হিসেবে। যাকে খুশি স্যাংশন দাও, যার খুশি সম্পদ ফ্রিজ করো। রাশিয়ার সাথে তারা যেটা করেছে সেটা দেখে পুরো বিশ্ব আজ সতর্ক, ভারতও সেটা দেখেছে। এই কারণেই গত কয়েক বছরে ভারত সরকার এবং আরবিআই এক অদ্ভুত নীরব বিপ্লব ঘটিয়েছে। আপনারা কি জানেন, যখন সাধারণ বিনিয়োগকারীরা স্টকের পেছনে ছুটছিল, তখন ভারত সরকার রেকর্ড পরিমাণ গোল্ড অ্যাকুমুলেশন করেছিল। এটা কোনো শখের বশে কেনা নয়, এটা হলো সেই ফিউচার ব্যাকআপ যা ডলারের পতন হলেও ভারতের অর্থনীতিকে ধরে রাখবে। পশ্চিমাদের কাছে গোল্ড হয়তো একটা পুরনো দিনের অ্যাসেট, কিন্তু যখন গ্লোবাল সিস্টেম ক্র্যাশ করে, তখন ওই পুরনো সোনাই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এখন আসি আসল সত্যে, পোস্ট ডলার ওয়ার্ল্ড। এর মানে কি এই যে কাল সকালেই ডলার ভ্যানিশ হয়ে যাবে? একদম না। এর মানে হলো ডলার আর পৃথিবীর একমাত্র রাজা থাকবে না। ভারত আজ রাশিয়ার সাথে রুপি রুবেলে ট্রেড করছে, আরব দেশগুলোর সাথে স্থানীয় মুদ্রায় তেল কিনছে, ইউপিআইকে গ্লোবাল বর্ডারের বাইরে নিয়ে যাচ্ছে। একেই বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি। এই যে ব্ল্যাক থার্সডেতে আপনারা লিকুইডেশন দেখলেন, এটা আসলে একটা ওয়ার্নিং শট। এটা ছিল একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া। তারা উইকহ্যান্ডস বা দুর্বল বিনিয়োগকারীদের বাজার থেকে লাথি মেরে বের করে দিল, যাতে স্ট্রং হ্যান্ডস বা বড় প্লেয়াররা সস্তায় সব দখল করতে পারে। কিন্তু ভারতের সাধারণ মানুষ আজ অনেক বেশি সচেতন। আমরা আর পশ্চিমাদের তৈরি করা মানি ট্র্যাপে পা দিই না। আমাদের ইকোনমি আজ কেবল ডলারের দয়ায় চলে না, চলে আমাদের অভ্যন্তরীণ চাহিদা এবং উৎপাদন শক্তির ওপর। আমি সুশোভন আজ বুক ঠুকে বলতে পারি, আমেরিকা আজ ঋণের যে পাহাড়ের উপর বসে আছে, সেই পাহাড় যে কোনো দিন ধসে পড়বে। তাদের $38 ট্রিলিয়ন বেশি ঋণ শোধ করার একমাত্র উপায় হলো আরও টাকা ছাপানো। আর তারা যত টাকা ছাপাবে, ডলারের ভ্যালু তত কমবে। আর ঠিক সেই শূন্যস্থানে নিজের জায়গা করে নেবে ভারত। নয়েজে কান দেবেন না। নিউজ চ্যানেলগুলো আপনাকে ভয় দেখাবে, আপনাকে বলবে সব শেষ হয়ে গেল। কিন্তু আপনারা দেখুন ট্রেন্ড, দেখুন কিভাবে ভারত তার সোনার ভান্ডার বাড়াচ্ছে, দেখুন কিভাবে আমরা নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করছি। এই ভিডিওর শেষে শুধু একটা কথাই বলবো, এই যুদ্ধটা টাকার নয়, এই যুদ্ধটা আত্মমর্যাদার। এই যুদ্ধটা একপাক্ষিক গ্লোবাল সিস্টেম বনাম ভারতের উত্থানের। অদ্ভুত শোনালেও এটাই আজকের সবচেয়ে বড় বাস্তব। আমি সুশোভন, আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব। ভারতের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা লং গেমটা বোঝার চেষ্টা করুন। দাবার চাল অনেক আগেই দেওয়া হয়ে গেছে, এখন শুধু কিস্তি মাতের অপেক্ষা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি চাই।